ওই যে তখন আসার সময় এনেছিলে সেটা আর কি। সাথে সাথে অয়নের মনে পড়ে গেল ঈশার জন্য আয়েশের আনা গিফটের কথা। ওর আসলে এক মুহূর্তের জন্য মাথা থেকেই চলে গিয়েছিল বিষয়টা। মনে পড়তেই অয়ন হেসে বলল, তুমি খুশি হয়েছো? অনেক, তাই জন্যই তো থ্যাঙ্কস জানাতে আসলাম। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তবে একটা সিক্রেট বলবো তোমায়। কি সিক্রেট ভাইয়া? অয়ন আস্তে করে বলল, থ্যাঙ্কস দেওয়ার হলে আয়েশকে দাও গিয়ে। কেন? আমি আয়েশ ভাইকে থ্যাঙ্কস জানাবো কেন? গিফট তো তুমি এনেছো, আয়েশ ভাইয়া তো আনিনি। আরে পাগলি, আমি কি জানতাম না কি যে আজ তোমার রেজাল্ট দিবে? গিফটটা আয়েশই এনেছে, তুমি ওকে গিয়ে থ্যাঙ্কস জানাও। সত্যি আয়েশ ভাই এনেছে? হুম। আচ্ছা আমি আসছি তাহলে। বলে ঈশা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ঈশার কাণ্ড দেখে অয়ন হাসল। দুটোই পাগল। আয়েশ আতশোয়া হয়ে বসে বসে ল্যাপটপে কিছু একটা করছিল। তখন ঈশা আয়েশের রুমে আসে। পায়ের শব্দে আয়েশ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালো। এই সময় ঈশাকে ওর রুমে আসতে দেখে বুড়ুকুচকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুই হঠাৎ আমার রুমে? ঈশা কিছু না বলে আচমকা দৌড়ে এসে একলাফে বিছানায় উঠে আয়েশ কিছু বোঝার ওঠার আগেই আয়েশের পেটের উপর থেকে ল্যাপটপ সরিয়ে সেই জায়গায় ঈশা বসে পড়ল। ঈশার কাণ্ড দেখে আয়েশ তো থ। কি করছিস কি? আমার গায়ের উপর উঠে বসছিস কেন? নাম তাড়াতাড়ি। অয়ন বাসায় আছে, সেই খেয়াল আছে কে? যদি ও এসে তোকে এই অবস্থায় দেখে কি ভাববে? ঈশা আয়েশের কথাগুলো উপেক্ষা করে উল্টো হাসি মুখে বলল, একদম না বোঝার ভান করবে না। নিজে ল্যাপটপ এনে অয়ন ভাইয়া এনেছে বললে কেন? তোকে আমি কখন মিথ্যা বললাম? তোকে কে বলেছে ওটা আমি এনেছি? তুমি যতই মিথ্যে বলো তাতে আর লাভ নেই, কারণ অয়ন ভাইয়া আমাকে বলে দিয়েছে যে আমার জন্য ল্যাপটপ অয়ন ভাইয়া নয় বরং তুমি এনেছো। এই শালাটা আর মানুষ হলো না, একটা কথাও পেটের মধ্যে রাখতে পারে না। মনে মনে কি বিড়বিড় করছো, নাকি মিথ্যে বলে এখন ধরা খেয়ে গিয়েছো বলে ভাবছো কি বলবে? আমি কিন্তু আগেই বলে দিচ্ছি মিথ্যা বলবা না, কারণ আমি জানি ল্যাপটপটা তুমিই এনেছো। কিভাবে বুঝলি? ঈশাকে কি তোমার এত বোকা মনে হয়? আমার পছন্দের ব্র্যান্ডের ল্যাপটপ আমার জন্য কে আনতে পারে আমি জানি না ভেবেছো? অয়ন ভাইয়া বলার আগেই কিন্তু আমি বুঝে গিয়েছিলাম এটা তুমিই এনেছো। তবুও ফর্মালিটিস হিসেবে অয়ন ভাইয়াকে থ্যাঙ্কস জানাতে গিয়েছিলাম। আর তখন অয়ন ভাইয়া বলার পর আমি শিওর হয়ে গেলাম আমার পছন্দ অপছন্দগুলো যে আমার থেকে ভালো জানে সে ছাড়া আর কে আনবে। তাই? আচ্ছা আমাকে মিথ্যে বলেছিলে কেন বলো তো? আরে মিথ্যা বলতে যাব কেন? আমি তো জাস্ট চেয়েছিলাম তুই বুঝতে পারিস কিনা। এনিওয়ে, তুই খুশি হয়েছিস তো? অনেক, সেটা ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। শুধু খুশি হলে হবে না, আমাকে আজ একটা প্রমিস করতে হবে। কিসের প্রমিস? তোকে আজ আমার কাছে প্রমিস করতে হবে তুই নিজের দায়িত্বে পড়ে ফাইনাল এক্সামে A+ আনবি। কারণ তুই তো জানিসই, নমিনেশন পাওয়ার পর থেকে আমার ব্যস্ততা অনেকাংশে বেড়ে যাবে। স্পেশালি যখন তোর এক্সাম চলবে, অনেক বেশি ব্যস্ত থাকবো আমি, কারণ তখন ইলেকশন থাকবে। আর তখন তোকে পড়ানোর মতো সময় হবে না আমার। তাই তোকে প্রমিস করতে হবে যে তুই এখন থেকে নিজ দায়িত্বে পড়াশোনা করবি আর এক্সামে A+ আনবি। কি পারবি না? অবশ্যই পারবো। তুমি আমার কথা রেখে ইলেকশন করতে রাজি হয়েছো আর আমি এটা পারবো না? গুড, এখন যা, অনেক রাত হয়েছে। আমি আজ এখানে থাকি? ঈশার কণ্ঠে একরাশ আকুলতা, কিন্তু আয়েশ সেই সব পাত্তা না দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোর রুমে না থেকে এখানে থাকবি কেন? যা তোর রুমে যা, আমি ঘুমোবো। প্লিজ থাকি না, কাল আমার অনেক ভালো ঘুম হয়েছে। আজও থাকি তোমার সাথে প্লিজ। আরেকবার বললে মার খাবি কিন্তু। তুই আমার রুমে থাকবি কেন? যা রুমে যা। এমন করছো কেন? আমাদের তো বিয়ে হয়ে গেছে, তোমার সাথে থাকলে সমস্যা কি? আমি গল্পে পড়েছি বিয়ের পর স্বামী স্ত্রী একই ঘরে থাকে। তুই কি ফেসবুক ইউজ করতে চাস নাকি চাস না? কি বলো? আমি চাইবো না কেন? তাহলে এখনই আমার রুম থেকে বিদায় হ। তোর কাছে দুটো অপশন আছে, হয় তুই এখনই আমার রুম থেকে চলে যাবি, নয়তো আমি তোর ফেসবুক লক করে দেব। এখন ডিসিশন তোর, ভেবে দেখ কি করবি। আয়েশের কথা শুনে ঈশার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল। তাই মন খারাপ করে বিছানা থেকে নামতে নামতে অভিমানী গলায় বলল, তুমি অনেক খারাপ। একটু তোমার সাথে থাকলে কি হতো? মহাভারত তো আর অশুদ্ধ হয়ে যেত না। এমনভাবে আমাকে রুম থেকে বেরিয়ে যেতে বলছো যেন আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেলেছি। গল্পের নায়িকারা কত রোম্যান্টিক হয় আর তুমি। আবার গল্পের কথা? এখনই বের হ আমার রুম থেকে। গল্প পড়ে পড়ে বেশি খারাপ হয়ে যাচ্ছিস। যদি রেজাল্ট খারাপ হয় দেখবি তখন আমি কি করি। আয়েশের এভাবে রাগে কণ্ঠে বলায় ঈশার কেন যেন অপমান বোধ হলো। তাই ও কাঁদো কাঁদো ফেস করে আয়েশের রুম থেকে দৌড়ে চলে গেল। ব্যাস, সেদিনের পর থেকে শুরু হয় আয়েশ আর ঈশার দূরত্ব।
এরই মধ্যে 2 দিন কেটেও গেল। আজ আয়াস মনোনয়নও পেয়ে গেছে। তারপর থেকে শুরু হয় আয়াসের ব্যস্ততা। মনোনয়ন পাওয়ার পর থেকে আয়াস পুরোদমে ব্যস্ত হয়ে পড়ে। আগে যে আয়াস রাজনীতি করতে ইচ্ছুকই ছিল না, সে এখন সবসময় ইলেকশনমুখী থাকে। পার্টি অফিস, জনসমাবেশ, মিটিং ইত্যাদি নিয়ে পুরো দিন কাটিয়ে দেয়। অন্য কোনো দিকে ওর যেন খেয়ালই নেই এখন। ব্যস্ততার মধ্য দিয়ে কোন দিক দিয়ে যে আয়াসের দিনগুলো পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছে না। তবে ব্যস্ততার মধ্য দিয়ে আয়াসের দিনগুলো খুব দ্রুত কেটে গেলেও ঈশার যেন এক একটা দিন এক এক যুগের মতো কাটছে। প্রথম আয়াসের ব্যস্ততাটা ঈশা সহজে মেনে নিতে পারলেও এখন কেন যেন আয়াসের ব্যস্ততাগুলো ঈশা কিছুতেই মেনে নিতে পারছে না। প্রতিদিন ঈশা আয়াসের কাছ থেকে একটু সময় পাওয়ার আশায়, একটু কথা বলার আশায় বসে থাকে। কিন্তু আয়াস প্রতিদিনই ঈশার আশায় এক বালতি জল ঢেলে দিয়েছে। কারণ আয়াস রোজই রাত করে বাড়ি ফিরে, আবার সকাল সকাল বেরিয়ে পড়ে। ফলে ঈশা যে ওর সাথে কথা বলবে সেটা তো দূরের কথা, ঈশা ওকে চোখে দেখাও দেখতে পায় না। ঈশার এখন মনে হয় আয়াসকে ইলেকশন করতে বলাটাই ওর সবচেয়ে বড় ভুল হয়েছে। আয়াস যে ওকে এখন সময় দেয় না সেটা ভেবে রোজ রাতে চোখে জল ফেলে ঈশা। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে প্রায় 2 সপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু ঈশা একটা বারের জন্য আয়াসের সাথে কথা বলতে পারেনি। আর সেখানে আয়াসের কাছ থেকে সময় পাওয়া তো অনেক দূরের কথা। তো ঈশা ঠিক করেছে শুক্রবার দিন আয়াস ফ্রি থাকবে, আর তখন সে আয়াসের সাথে খুব ভালো করে সময় কাটাবে। অবশ্য গত শুক্রবারেও এটা ভেবে রেখেছিল, কিন্তু পরে আবার ওর কলেজে একটা অকেশন থাকায় শুক্রবার দিন কলেজেই কাটিয়ে দিতে হয়েছে পুরো দিন। তাই শুক্রবার আর মিস করবে না সে। দেখতে দেখতে শুক্রবারটা চলে আসলো। আজ শুক্রবার, তাই ঈশা সকাল থেকে ড্রয়িং রুমের সোফায় এসে বসে আছে আয়াসের অপেক্ষায়। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যে মানুষটা শুক্রবার আসলে সকাল 10টার আগে ঘুম থেকে ওঠে না, সে কিনা শুক্রবার সকাল 8টায় ঘুম থেকে উঠে বসে আছে শুধুমাত্র ভালোবাসার মানুষটির কাছ থেকে একটু সময়ের আশায়। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট করতে করতে অবশেষে 30 মিনিট পর আয়াসের দেখা মিলল। আয়াসকে মোবাইল টিপতে টিপতে সিঁড়ি দিয়ে নামতে দেখে ঈশার মুখে আপনা আপনি হাসি ফুটে উঠল। কতদিন পর মানুষটিকে এভাবে সামনাসামনি দেখছে। ওর জন্য চোখই সরছে না আয়াসের উপর থেকে। তার উপর আয়াস একটা স্কাই কালার শার্ট পরেছে আজ। আজ ফর্সা হওয়ায় স্কাই কালারটা ওকে বরাবরই খুব বেশি মানায়। আজও তার ব্যতিক্রম হয়নি। স্কাই কালার শার্টটিতে আয়াসকে অসম্ভব সুন্দর লাগছে। ঈশার বেহায়া চোখগুলো যেন অন্যদিকে তাকাতেই ভুলে গেছে। ঈশা আয়েশের দিকে এতটাই গভীরভাবে তাকিয়েছিল যে আয়েশ কখন যে সিঁড়ি পেরিয়ে ওর পাশ দিয়েই চলে যাচ্ছিল ঈশা টেরই পায়নি। আয়েশ যখন ঈশাকে পাশ কাটিয়ে চলে যেতে নিচ্ছিল তখনই পেছন থেকে আনিশা বেগম ডেকে উঠলেন। আয়াস, কি রে, সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছিস? নাকি আজ শুক্রবার যে সেটাও ভুলে গিয়েছিস? মায়ের কথায় এতক্ষণ ঈশার ধ্যান ভাঙল। সম্বিত ফিরে সিঁড়ির দিকে তাকাতেই দেখলো আয়েশ নেই। ঈশা তৎক্ষণাৎ চোখ ঘুরিয়ে পাশে তাকাতেই দেখলো আয়েশ ওর পাশে। ও কিছু বলতেই যাবে তার আগে আয়েশ বলে উঠল, ছোট মা, তুমিও না? আজ যে শুক্রবার সেটা আমি ভুলিনি। আমার একটা বাইরে ইম্পর্ট্যান্ট কাজ আছে, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি। সে না হয় বুঝলাম, বাট নাস্তা তো করে যা। সকাল সকাল না খেয়ে বেরিয়ে পড়বি? আরে কিছু হবে না, আমি এখন নাস্তা করব না, বাইরে খেয়ে নেব। অয়ন উঠলে বলো আমি বাইরে গিয়েছি, আসছি আমি। মা, আসছি। আয়। আনিশা বলছে যখন শুনছিস না, আমার কথাও তো শুনবি না। সকাল সকাল এভাবে কেউ খালি মুখে বের হয়? তোর যেখানে ইচ্ছা যা, আমি কিছু বলবো না। যেখানে ইচ্ছা যা, আমাকে বলতেও হবে না। তোরা বাপ ছেলে মিলে যা শুরু করেছিস, আমার এতে কিছু বলার নেই। আজ বরাবরই মায়ের কথা ফেলতে পারে না। মা কষ্ট পাবে এমন কিছু করার কথা যেন বাস্তবে বাদ দিয়ে স্বপ্নেও ভাবতে পারে না। তাই এখনো বরাবরের ব্যতিক্রম হয়নি। মায়ের অভিমানী কণ্ঠ শুনে ও আর সামনে পা রাখতে পারল না। মুস্কি হেসে পেছন ফিরে মায়ের দিকে তাকালো। রুকসানা বেগম মুখটা থমথমে করে ডাইনিং এর খাবারগুলো ঘুরে রাখছেন। আর শেষে ডাইনিং এ গিয়ে বসলো। মায়ের দিকে তাকিয়ে বলল, সে কি মা, খাবারগুলো ঘুরে রাখছো কেন? আমাকে দিবা না? তুই তো এখন মহাব্যস্ত। ইলেকশনে অংশগ্রহণ করেছিস কিনা? তোর কি নাস্তা করার মতো অত সময় আছে? যা, কোথায় যাচ্ছিস চলে যা। বাইরে তো আবার খাবারের অভাব পড়ে না তোদের বাপ ছেলের জন্য। আরে তুমি না বললে খালি মুখে বের হতে নেই, এখন আবার না খেয়ে চলে যেতে বলছো? বলেই আয়েশ মুখ টিপে হাসল। রুকসানা বেগম কিছু না বলে খাবারের প্লেটগুলো আয়েশের দিকে এগিয়ে দিলেন। আয়েশ খাবার খেতে খেতে বলল, আচ্ছা ছোট মা, আজ খাবারগুলো কে বানিয়েছে বলো তো? আর কে বানাবে? ভাবি বানিয়েছে। তাই তো বলি, আজ খাবারগুলো দারুণ খেতে হয়েছে। উফ, ভাজিটার কি স্মেল যে বেরিয়েছে!
আর পরোটাগুলো তো একদম সুপার ডুপার হয়েছে। রুকসানা বেগমের রান্না বরাবরই অসম্ভব রকম ভালো হয়, কিন্তু এই মুহূর্তে আনিশা বেগম ভালো করে বুঝতে পারছেন আয়াস মায়ের মুখে হাসি ফোটানোর জন্য এসব বলছে, তাই উনিও আয়াসের সাথে তাল মিলিয়ে বললেন, হ্যাঁ, তোর চাচিও এটাই বলছিল। আর এমনিতেও ভাবির রান্না কি কখনো খারাপ হয়? আমার থেকে ভাবির রান্নাই সব থেকে ভালো হয়। আমি এত বছর ধরে চেষ্টা করেও ভাবির মতো রান্না করা শিখতে পারলাম না আজও। আরে ছোট মা, তুমি শুধু শুধু অযথাই টেনশন করে যাচ্ছ। ইউনো না, আমার মা ওয়ার্ল্ডে এক পিসই আছে। তুমি শত চাইলেও মায়ের মতো কখনো রাখতে পারবে না, তাই না মা? রুকসানা বেগম নিশ্চুপ, মুখটা ওনার এখনো থমথমে। এটা দেখে আয়েশ বলল, আচ্ছা মা, খালি মুখে বের হতে নেই এটা বুঝো। আর আমি যে তোমাকে এভাবে দেখে বাইরে যেতে পারি না সেটা বুঝো না। প্লিজ মন খারাপ করে থেকো না, তোমাকে এভাবে দেখলে আমার ভালো লাগে না। আমার কথা কি কারো ভাবার মতো টাইম আছে? আমি যেভাবেই থাকি তাতে কার কি আসে যায়? তাই? কিন্তু তুমি বোধহয় এটা জানো না, আর কারো কিছু না আসলে গেলেও আমার কিন্তু অনেক কিছু আসে যায়। প্লিজ আমার উপর রাগ করে থেকো না। যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে বকবে, প্রয়োজনে মারবে, কিন্তু এভাবে মন খারাপ করে থেকো না প্লিজ। রুকসানা বেগম এতক্ষণ চুপ করে থাকলেও এবার যেন আর ভিতরে চাপা কষ্টটা ভিতরে পুষে রাখতে পারলেন না। আয়েশের আদুরে কণ্ঠ শুনে ডুকরে কেঁদে উঠলেন। আচমকা মাকে এভাবে কাঁদতে দেখে আয়েশ তো পুরোই অবাক। আয়েশ ভাবতেও পারেনি ওর মা এভাবে কেঁদে উঠবেন। মায়ের কান্না দেখে আয়েশ তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে এক হাতে মাকে বুকে জড়িয়ে নিল। তারপর আদুরে গলায় বলতে লাগলো, মা কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? প্লিজ ডোন্ট ক্রাই। কি হয়েছে বলো আমায়? কেউ কি কিছু বলেছে? ছোট মা, মাকে কি বাবা কিছু বলেছে? রুকসানা বেগমকে কাঁদতে দেখে আনিশা বেগমও দৌড়ে আসলেন ওদের কাছে। আয়েশের প্রশ্ন শুনে একটু ভেবে বললেন, কই, ভাইজান তো তেমন কিছু বলেনি। আমার মনে হয় ভাবিকে ভাইজান কিছু বলেছে বলে কিংবা অন্য কোনো কারণে কাঁদছে। তাহলে? আমার মনে হয় ভাবি তোকে এভাবে দেখতে পারছে না, তাই ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। মা তুমি সত্যি আমার জন্য কাঁদছো? কিন্তু আমি তো ভালো আছি। প্লিজ তুমি কেঁদো না। এভাবে কাঁদলে তোমার শরীর খারাপ করবে। এই দেখো, তোমার ছেলে একদম ঠিক আছে। প্লিজ ডোন্ট ক্রাই। রুকসানা বেগম ছেলের বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতেই বললেন, তুই কতটা ভালো আছিস সেটা তো আমি দেখতেই পাচ্ছি। মাত্র 2 সপ্তাহ হয়েছে মনোনয়ন পেয়েছিস, আর এই 2 সপ্তাহে নিজের শরীরের কি হাল করেছিস দেখতে পাচ্ছিস। আয়নায় একবারও নিজের অবয়বটা দেখেছিস? দেখলে বুঝতে পারতি আমার কেন কষ্ট হচ্ছে। মা তুমি আমার জন্য একটু বেশি চিন্তা করো বলেই তোমার এমন মনে হচ্ছে। দেখো আমি একদম ঠিক আছি। প্লিজ তুমি কেঁদো না। এদিকে এসো, এখানে বসো। তুমি না আমার লক্ষ্মী মা, বসো এখানে। বলতে বলতে আয়েশ রুকসানা বেগমকে নিচের থেকে ছাড়িয়ে যত্ন করে ধরে সেখানে রাখা একটা চেয়ারে বসিয়ে দিল। তারপর রুকসানা বেগমের সামনে হাঁটু গেড়ে বসে রুকসানা বেগমের চোখের জল মুছে দিতে দিতে আদুরে গলায় বলল, দেখো তো বাচ্চাদের মতো করে কিভাবে কাঁদছে। এভাবে কেউ কাঁদে? এই দেখো আমি একদম ঠিক আছি। বিশ্বাস না হলে তুমি ছোট মার কাছ থেকে জিজ্ঞেস করো। ছোট মা, তুমি একটু মাকে বলো তো আমি সত্যি ঠিক আছি নাকি না। মা তো আমার কথা বিশ্বাসই করছে না। বলেই আয়েশ আনিশা বেগমকে চোখে কিছু একটা ইশারা করলো। আনিশা বেগম কি বুঝেছেন কে জানে। আনিশা বেগম আয়েশের পাশে এসে দাঁড়িয়ে রুকসানা বেগমের কাঁধে হাত রেখে বললেন, ভাবি তুমি শুধু শুধু টেনশন করছো। আয়াস তো বলেছে আয়াস ঠিক আছে। প্লিজ তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি এমন করলে তোমার তো শরীর খারাপ করবে। প্লিজ শান্ত হও। রুকসানা বেগম আনিশা বেগমের দিকে তাকিয়ে ভেজা গলায় বললেন, আনিশা, তুমি এই কথা বলছো? আমার থেকে তো তুমি আয়াসকে ভালো করে জানো। তোমার কি আয়াসকে দেখে মনে হচ্ছে আয়াস ভালো আছে? আমার হাসি খুশি ছেলেটা মাত্র 2 সপ্তাহে কেমন হয়ে গেছে কারো চোখে পড়ছে না। তোমারও তো ওর সবকিছু সবার আগে চোখে পড়ে। সত্যি করে বলো তো আনিশা, তোমার আয়াসের পরিবর্তনটা চোখে পড়ছে না? আনিশা বেগম নিশ্চুপ, কারণ রুকসানা বেগম যেগুলো বলছেন সবগুলো কথাই সত্যি। উনিও খেয়াল করেছেন আয়েশের পরিবর্তনটা। আয়েশে মনোনয়ন পাওয়ার থেকে নিজেই নিজের সাথে যুদ্ধ করছে, সেটা আনিশা বেগমও বেশ ভালো করে বুঝতে পেরেছেন। তাই রুকসানা বেগমের কথার পরিপ্রেক্ষিতে কিছু বলার জন্য খুঁজে পেলেন না, তাই নীরবতাকে আপন করে নিয়েছেন। দেখেছিস, আনিশাও চুপ করে আছে। তার মানে তো এটাই দাঁড়ায় যে আনিশাও তোর পরিবর্তনটা খেয়াল করছে। আয়েশ পরম যত্নে মায়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আদুরে গলায় বলল, মা
তোমরা শুধু শুধু টেনশন করছো। তোমরা যেমনটা ভাবছো তেমন কিছুই না। আচ্ছা ঠিক আছে, তুমি বলো আমায় কী করতে হবে। তুমি যা বলবে আমি তাই করব। তারপরেও প্লিজ তুমি আমাকে নিয়ে ভেতরে ভেতরে কষ্ট পেও না। তোমাকে কষ্ট পেতে দেখলে আমার ভালো লাগে না। তুই প্লিজ ইলেকশন করা ছেড়ে দে। অনেকেই পদ পাওয়ার জন্য বসে আছে, তুই বললে যে কেউ তোর পদটা নিয়ে নেবে। প্লিজ তুই আগের মতো হয়ে যা। আমি তোকে এভাবে দেখতে পারছি না বাবা। সরি মা, এটা সম্ভব না। প্লিজ তুমি এটা ছাড়া অন্য যে কোনো কিছু বললে আমি রাখার চেষ্টা করব, কিন্তু এটা বলো না। আমি জানতাম তুই আমার কথা রাখতে পারবি না, তাই আমি এতদিন ধরে নিজে ভেতরে ভিতরে কষ্ট পেয়েছি, কিন্তু কাউকে কিচ্ছু বলিনি, কারণ আমার কথা কেউ রাখবে না। মা তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। আচ্ছা আমি প্রমিস করছি ইলেকশনও করব, পাশাপাশি আমি নিজেকেও সময় দেব। প্লিজ তুমি কষ্ট পেও না। আমি একদম আগের মতো হয়ে যাব। আগের মতো হয়ে গেলে তো ইলেকশন করাতে তোমার কোনো আপত্তি নেই, তাই না? সত্যি তুই আগের মতো হয়ে যাবি? সত্যি। তাহলে ঠিক আছে, আমি শুধু আমার ছেলেকে আগের মতো দেখতে চাই, ব্যাস। মায়ের মুখে হাসি ফুটেছে দেখে আয়েশের যেন প্রাণে পানি আসলো। আয়েশ মায়ের হাতে আলতো ঠোঁট শুয়ে দিয়ে বলল, আমার লক্ষ্মী মা, এবার তাহলে আমি আসি। ওই যে দেখো আমি কিন্তু খাবার কমপ্লিট করেছি। এবার আমি আসি। সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো ছোট মা। আমি আসছি তাহলে। রুকসানা বেগম হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আয়, সাবধানে গাড়ি চালাস, তাড়াহুড়ো করবি না যেন। ওকে আসছি, মাকে দেখো। কথাটা বলে আয়েশ উঠে দাঁড়ালো। আনিশা বেগম আদুরে গলায় বললেন, বলে আয়েশ সেখান থেকে চলে গেল। আশ্চর্য হলেও সত্যি যে আয়েশ ঈশার পাশ কেটে গিয়েছে, কিন্তু ঈশার দিকে একটাবার ফিরেও তাকায়নি। ঈশা এতক্ষণ চুপচাপ বসে বসে আয়েশ আর বড় আম্মুর ভালোবাসা দেখছিল। বড় আম্মুর কান্না দেখে ভেবেছিল আয়েশ হয়তো আজ আর বড় আম্মুর জন্য বাইরে যাবে না। তবে ঈশা এতক্ষণ চুপচাপ সবকিছু দেখছিল, কিন্তু যখন দেখলো আয়েশ বড় আম্মুকে ওর চালে ফেলে বাইরে চলে যাবে, তখন বড় আম্মুর চোখের জল দেখে আয়েশকে নরম হয়ে যেতে দেখে ঈশা মনে মনে ঠিক করে নিল, আয়েশ যদি ওকে সময় দিতে রাজি না হয় তাহলে প্রয়োজনেও আয়েশের সামনে কান্নার অভিনয় করবে। তারপরে আয়েশকে কিছুতেই হাতছাড়া করবে না আজ। আয়েশকে বেরিয়ে যেতে দেখে ঈশার সাথে সাথে আয়েশের পেছন পেছন দৌড় দিল, কিন্তু আয়েশের হাঁটার স্পিড থাকায় আয়েশের পেছনে দৌড়েও ঈশা আয়েশকে ধরতে ধরতে গাড়ির কাছে চলে আসতে হয়েছে। আয়েশ গাড়িতে উঠতেই যাবে, তখন ঈশা পেছন থেকে ডাক দিল, ভাইয়া। সাথে সাথে আয়েশ পেছনে ঘুরে তাকালো। ঈশাকে দৌড়ে আসতে দেখে ভুরুকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কিছু বলবি? ঈশা ততক্ষণে আয়েশের কাছে চলে এসেছে। আয়েশের সামনে দাঁড়িয়ে বলল, তুমি কি বাইরে যাচ্ছ? না, আমি তো ভেতরে যাওয়ার জন্য গাড়িতে উঠতে যাচ্ছি। আরে এভাবে বলছো কেন? আমি তো জাস্ট। বনিতা না করে কি বলবি তাড়াতাড়ি বল, আমার কাজ আছে অনেক। বলছিলাম কি আজ বাইরে না গেলে হয় না? না মানে আমি চাইছিলাম যে আজ তোমার সাথে কিছু এটা বলার জন্যই কি আমাকে আটকিয়েছিস? আজাইরা, দেখলি যে মাকে কতটা কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে আসলাম, আবার তুই আসলি ন্যাকামি করতে। আজাইরা কথা বলার জায়গা পাস না আর, তাই না? ভাইয়া আমি। কিন্তু ঈশার কথা কানে না নিয়ে আয়েশ ততক্ষণে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। অনতিবিলম্বে গাড়ি চলতেও শুরু করেছে। মুহূর্তে ঈশার চোখ দুটো ছলছল করে উঠল, শুধু কান্না আসা বাকি। আয়েশের কাছ থেকে সময় না পেয়ে যতটা না কষ্ট পেয়েছে তার চেয়ে দ্বিগুণ কষ্ট পেয়েছে আয়েশের কথাগুলো শুনে। আয়েশ কি করে পারলো এমন করে বলতে? ওনাকে নেকামি করতে এসেছিল? ও তো শুধু ওর সাথে একটু সময় কাটাতে চায়, এটা বলতে এসেছিল। ঈশা আয়েশের কথাগুলো নিতে না পেরে চোখের জল ফেলতে ফেলতে দৌড়ে সোজা নিজের রুমে চলে আসলো। রুকসানা বেগম আর আনিশা বেগম দুজনে নিজেদের মধ্যে ব্যস্ত ছিলেন, বিদায় ঈশার দৌড়ে যাওয়াটা কেউ খেয়াল করেনি। রুমে এসেই ধপাস করে বিছানায় শুয়ে বিছানার চাদর আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠল। ঈশার খুব কষ্ট হচ্ছে আয়েশের এমন অবহেলা দেখে। ঈশা যেন কিছুতেই আয়েশের অবহেলাগুলো নিতে পারছে না। আবার কিছু সময় কাঁদার পর নিজেই নিজেকে বুঝ দিল এই ভেবে যে আয়েশ তো এখন সবসময় ব্যস্ত থাকে। ইনফ্যাক্ট ওর জন্যই তো আয়েশ আজকাল বেশিরভাগ সময় ব্যস্ত থাকে, আর ব্যস্ত থাকে বলেই তো সময় দিতে পারে না ওকে। তাই না কেঁদে বরং রাতে বাড়ি ফিরলে তখন আয়েশের সাথে কথা বলবে। আর আজ যেহেতু শুক্রবার, নিশ্চয়ই আয়েশ তাড়াতাড়ি বাড়ি ফিরবে, তখন নিশ্চয়ই আয়েশ ওকে তাড়িয়ে দিবে না। হ্যাঁ, এটাই ঠিক হবে। কথাগুলো ভেবে ঈশা নিজেকে সান্ত্বনা দিয়ে স্বাভাবিক হয়ে গেল। রাত ঠিক 9টার দিকে আয়েশ বাড়ি ফিরেছে, সাথে অয়ন। ঈশা তখন ড্রয়িং রুমের সোফায় বসে বসে আম্মু আর বড় আম্মুর সাথে গল্প করছিল। আয়েশ আর অয়নকে বাড়ি ফিরতে দেখে মুখে এক চিলকে হাসি ফুটে উঠল আপনা আপনি। এই তো আয়েশ চলে এসেছে। যেহেতু 10টার আগে ডিনার করা হয় না, তাই আয়েশের সাথে এখন কথা বলা যাবে। তবে
এখনই যাবে না সে, এতে আয়াশ রেগে যেতে পারে। আগে আয়াশ ফ্রেশ হয়ে বের হোক, তারপর যাবে। কথাটা ভেবে ঈশা সোফায় বসে রইল। তারপর প্রায় মিনিট 10 পর উঠে আয়াশের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। ঈশা আয়াশের রুমে এসে দেখলো আয়াশ আর অয়ন কিছু একটা নিয়ে কথা বলছে। ঈশা হাসি হাসি মুখ করে ওদের দিকে এগিয়ে গেল। কথার ফাঁকে অয়ন পেছনে তাকাতে ঈশাকে দেখে হেসে বলল, ঈশা, তুমি এখানে? আয়াসের কাছে এসেছিলে নিশ্চয়ই। আচ্ছা, তুমি আয়াসের সাথে কথা বলো, আমি পরে আসবো। আয়াস, তোরা কথা বল, আমি অন্য সময় আসবো, কেমন? বলে অয়ন যেই না উঠতে যাবে তখনই আয়াশ থমকে উঠল। তোকে আমি যেতে বলেছি? সবসময় বেশি বুঝিস কেন? আরে ঈশা হয়তো তোর যেটা বলেছিলি বলে যা। কে আসলো না আসলো সেটা আমি দেখব, তোকে দেখতে হবে না। আর ঈশা, তো কি দিন দিন বুদ্ধি শুদ্ধি সব লোপ পাচ্ছে? দেখছিস যে আমরা কথা বলছি, কথাগুলো গুরুত্বপূর্ণ তো হতে পারে, এমনও তো হতে পারে কথাগুলো তো শোনা উচিত না। কারো রুমে আসলে যে নক করে কিংবা পারমিশন নিয়ে আসতে হয় সেটাও কি ভুলে গেছিস? যত সব। কি বলতে এসেছিলি তাড়াতাড়ি বলে রুম থেকে যা। তোর কথা শোনার জন্য বসে থাকার মতো সময় আমার নেই। আয়েশের কথা শুনে ঈশা কিছু বলতে চেয়েও যেন মুখ দিয়ে কিছু বের হলো না। আর কি বা বলবে? আয়েশের কথা শুনে ওর তো ইতিমধ্যেই চোখের কোণে জল জমা হয়ে গেছে। কান্না পেলে কি আর মুখ দিয়ে কথা বের হয়? কত আশা করে আয়েশের রুমে এসেছিল আয়েশের সাথে একটু সময় কাটাবে বলে, কিন্তু আয়েশকে না ভাবতেই ঈশার কান্না পাচ্ছে। কিন্তু এখন সে কাঁদবে না, তাহলে দেখা যাবে আয়েশ অয়নের সামনে ওকে অপমান করবে। তো ঈশা চোখের পাপড়ি বার কয়েক বন্ধ করে চোখের জলগুলো আটকে নিয়ে ধরা গলায় বলল, না ভাইয়া, কিছু বলতে আসিনি, দেখতে এসেছিলাম যে তুই কি করছিস। দেখা হয়ে গেছে, আসছি আমি। কথাগুলো বলে ঈশা চলে যেতে নিলে আয়েশের ডাকে আবারও থেমে গেল। ন্যাকামি না করে যেটা বলতে চেয়েছিলি বলে তারপর যা। তুই যে আমাকে দেখতে আসিসনি সেটা আমি ভালো করেই জানি। ঈশা এক নজর অয়নের দিকে তাকিয়ে আয়েশের দিকে তাকালো, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না মানে আসলে আমি তোমার সাথে কিছুক্ষণ সময় কাটাতে। বাকি কথা আর শেষ করতে পারল না ঈশা। তার আগেই আয়েশ ধমকের স্বরে বলল, তোর কি এসব আজাইরা কথা ছাড়া আর কোনো কথা নেই? যখন দেখো শুধু সময় কাটাতে চায়। আমরা কি প্রেম করছি যে সময় কাটাবো? যা বের হ। এসব কথা বলার জন্য হলে দ্বিতীয়বার আমার রুমে আসবি না। ঈশার এক মুহূর্ত দাঁড়ায়নি আয়েশের রুমে। আয়েশের কথা শেষ হতে দেরি হয়েছে, কিন্তু ঈশার রুম থেকে বের হতে দেরি হয়নি। ঈশাকে চলে যেতে দেখে অয়ন এবার আয়েশের দিকে তাকিয়ে কাটকাট গলায় বলল, আয়াস, তোর কি হয়েছে বলতো? বাইরে রাগারাগি করতে করতে কি ভুলে গিয়েছিস যেটা তোর ঘর? ঈশার সাথে এমন রেগে কথা বলছিস কেন? দেখলি মেয়েটা কতটা কষ্ট পেয়েছে। একটু কথা বললে, ওকে একটু সময় দিলে কি হতো তোর? আমরা তো এটা নিয়ে পরেও কথা বলতে পারতাম, তাই না? তুই নিজেও তো বলতি যে ঈশা তোর কাছে থেকে একটু সময় পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে। সেইও কিনা তোর কাছ থেকে একটু সময় চেয়েছে বলে এমন বিহেভ করলি কেন? বল, কেন করছিস? জানিস সকালে আমি কি দেখেছি? সকালে আমি যখন রেডি হয়ে রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, দরজা খোলা থাকায় তখন হঠাৎ ওর রুমের ভেতরে চোখ পড়ে। আর চোখ পড়তেই আমি ঈশাকে দেখি থমকে যাই। কেন জানিস? কারণ ঈশা বিছানায় শুয়ে শুয়ে কাঁদছিল। একবার ভেবেছিলাম ওর রুমে ঢুকবো, কিন্তু পর মুহূর্তে এবার ভাবলাম হয়তো আমাকে দেখলে ঈশা হেজিটেট ফিল করতে পারে, তাই আমি আর ওর রুমে যাইনি। আয়াস, ইলেকশন করতে গিয়ে এমন কিছু হারিয়ে ফেলিস না যেটা আর হাজারবার চাইলেও ফিরে পাবি না। শেষ তোর লেকচার দেয়া? শেষ হলে তুইও এবার আমার রুম থেকে যেতে পারিস। তোর লেকচার শুনে তোর সাথে কথা বলার মুডটা এই মুহূর্তে চলে গিয়েছে। যখন মুড হবে তখন ডেকে নেব। এখন লেকচার মনে হচ্ছে আমার কথাগুলো, কিন্তু যখন ঠিক ঠিক হবে তখন বুঝতে পারবি যে কতটা কত ধানে কত চাল। হ্যাঁ, বুঝতে পারবো একদম হারে হারে। ঈশা এখনও ছোট, ও যে একটু সময় আর কেয়ারিং পাওয়ার জন্য কতটা পাগল সেটা আমার থেকে নিশ্চয়ই তুই ভালো জানিস। তাই বলছি কি, এখন এমন কিছু করিস না যার কারণে পাখি অন্য ডালে বসতে বাধ্য হয়। হাসালি আমায়। তুই হয়তো ভুলে গিয়েছিস, পাখি যতই এক ডাল থেকে অন্য ডালে যাক, পাখির বাসা কিন্তু আমার ডালেই। তাই দিন শেষে পাখিকে আমার ডালেই আসতে হবে। আমার তো মনে হচ্ছে তুই আমাকে হাসালি। তুই হয়তো ভুলে গিয়েছিস যে আয়াস বাসা বানানোর জন্য খড়কুটো সবখানে পাওয়া যায়। এটার জন্য কিন্তু মোটেও কষ্ট করতে হয় না। আশা করি আমি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছিস। এখন আসছি আমি। আর হ্যাঁ, ফ্রিতে আরও একটা অ্যাডভাইস দিয়ে যাচ্ছি। নিজেদের মধ্যে কোনো কারণে মান অভিমান চললে তাড়াতাড়ি মিটিয়ে নে, নয়তো কিন্তু কেঁদেও কুল পাবি না। যা তো তুই, আর তোর ফ্রি অ্যাডভাইস তোর কাছেই রাখ। আমাকে বলতে আসিস না, অসহ্য। সবগুলো একই কোয়ালিটির।
অয়ন আয়েশের কথাটা শুনেও না শোনার ভান করে মুস্কি হেসে চলে গেল। আয়েশ কিছু সময় কিছু একটা ভেবে তারপর আবারও ল্যাপটপ নিয়ে বসলো। অফিসের কাজ আছে, সেগুলো করতে হবে। রাত 12টা, সবাই শুয়ে পড়লেও আয়েশের চোখে ঘুম নেই। অনেক সময় ধরে চেষ্টা করেও লাভের লাভ কিছুই হয়নি। ঘুমটা যে কিছুতেই চোখে ভর করছে না। অবশেষে আর শুয়ে থাকতে না পেরে এবার বিছানা থেকে নেমে ব্যালকনিতে এসে দাঁড়ালো। নিস্তব্ধ পরিবেশ, কোথাও যেন বিন্দুমাত্র মানুষের সারা শব্দ নেই। শুধু কিছু সময় পর পর কোনো একটা নাম না জানা পাখির আওয়াজ আসছে। যদিও গরমকাল এখন, কিন্তু তারপরেও কিছু সময় পর পর রাতের হিমশীতল বাতাস এসে গায়ে লাগতেই গাটা হিমশীতল হয়ে যাচ্ছে। আয়েশ কাছের সবকিছু ছেড়ে ছুড়ে দৃষ্টি রাখলো দূরের ওই আকাশে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। চোখের পলক ফেলার কিংবা চোখ সরিয়ে নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে যেন আয়েশের নেই। আয়েশ যখন রাতের প্রকৃতিতে নিজের অজানা দুঃখটা মিশিয়ে দিতে চাচ্ছিল, তখনই সেখানে ঈশা আসে। আসলে ঈশা আয়েশের তখনকার বিহেভিয়ার আর সকালের বিহেভিয়ার দেখে মনে মনে অনেকটা কষ্ট পেলেও ডিনারের পর শুতে গিয়ে যখন ঠান্ডা মাথায় আয়েশের কথাগুলো আরেকবার ভাবলো, তখন ঈশার কেন যেন মনে হচ্ছে যে আয়েশকে ইলেকশন করার জন্য ফোর্স করাতে আয়েশ ওর উপর রেগে আছে। তাই ও মনে মনে ঠিক করলো এটা নিয়ে আয়েশের সাথে কথা বলবে। যদি আয়েশ ওর উপর এই কারণে রেগে থাকে, তাহলে যে করেই হোক আয়েশের রাগ ভাঙাবে। প্রয়োজনে আয়েশকে ইলেকশন থেকে সরে যেতে বলবে। এসব ভেবে ঈশা আয়েশের রুমে এসেছে। কিন্তু রুমে এসে ড্রিম লাইটের আলোয় যখন দেখলো আয়েশের বিছানা খালি, তখন বুঝতে পারলো আয়েশ ব্যালকনিতে আছে। কিন্তু এসব প্রশ্ন হলো, আয়েশ এত রাতে ব্যালকনিতে কি করছে? কারো পায়ের শব্দে আয়েশ পেছন ঘুরে তাকাতে ঈশাকে এত রাতে এখানে দেখে কিছুটা অবাক হলো। সকালের আর তখনকার বিহেভিয়ারের পরেও ঈশা যে এখন ওর রুমে আসবে আয়েশ সেটা ভাবতেও পারেনি। তাই অবাক কণ্ঠে বলল, কিরে, এত রাতে তুই এখানে? না ঘুমিয়ে এখানে কি করছিস? ঈশা চুপচাপ ধীর পায়ে হেঁটে আয়েশের পাশে গিয়ে দাঁড়ালো। তারপর ক্ষণকাল বিলম্ব করে ক্ষীণস্বরে বলল, তুমি এত রাতে ব্যালকনিতে কি করছো? ঘুম আসছিল না, তাই বেলকনিতে দাঁড়িয়ে আছি। কিন্তু তুই এখানে কি করছিস? ঘুম না আসার কারণটা কি জানতে পারি? বেশি প্রশ্ন করতে শিখে গেছিস দেখছি। আমার প্রশ্নের উত্তর না দিয়ে বারবার প্রশ্ন করে যাচ্ছিস। এত রাতে এখানে কেন এসেছি সেটা না বোঝার মতো ছেলে তুমি নও, তাই উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিনি। আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বলবে? তুই একটা কথা বলবি বলে শুরু করলে তোর কথা আর শেষ হওয়ার নামই থাকে না। যদি শুধুমাত্র একটা কথা বলতে পারিস তাহলে বল। ঈশা কোনো রকম ভনিতা না করেই বলল, তুমি কি আমার উপর কোনো কারণে রেগে আছো? না মানে বলতে চাইছিলাম যে তোমাকে ইলেকশন করতে ফোর্স করেছি বলে কি তুমি আমার উপর রেগে আছো? কেন? রাগ করে থাকলে রাগ ভাঙাবি বুঝি? প্রয়োজন হলে তাই করব। এসব আজাইরা কথা বলে আমার মাথা না খেয়ে বরং রুমে গিয়ে ঘুমা। কাল কলেজ আছে না? বড় আম্মু ঠিকই বলে, তুমি ইলেকশনে অংশগ্রহণ করে সবকিছু ভুলে গিয়েছো। এমনকি কাল যে শনিবার আর কাল যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে সেটাও ভুলে গিয়েছো। তোর মতো তো আর আজাইরা কথা নিয়ে পড়ে থাকি না যে সব কিছু মনে থাকবে। আমাদের সব সময় এটা সেটা নিয়ে ভাবতে হয়, তাই এত কিছু মনে না থাকাই স্বাভাবিক। এখন যা, রুমে যা। সেটা তো যাবই, তোমাকে বারবার বলতে হবে না। একটা কথা বলবো? বলেছিলাম না তোর একটা কথা বলবি বলে শুরু করলে কথা শেষই হয় না। বল, শুনি কি কথা। প্লিজ তুমি আমার উপর রাগ করে থেকো না। প্রয়োজনে ইলেকশন ছেড়ে দাও তুমি। আমি তোমাকে ইলেকশন করতে ফোর্স করেছিলাম না? এখন আমি নিচে বলছি, তুমি এসব ছেড়ে আবার আগের মতো হয়ে যাও। তোমার ব্যস্ততা আমি নিতে পারছি না, আর প্লিজ তুমি আগের মতো হয়ে যাও। সকালে মায়ের কাছ থেকে শুনে কপি করে এখন পেস্ট করছিস আমার সামনে, তাই না? মোটেও না, আমি তো জাস্ট। দয়া করে আমার রুম থেকে যা। মাথা গরম হয়ে গেলে কি বলে দেবো তার ঠিক নেই, তাই উল্টাপাল্টা কিছু বলার আগেই চলে যা। প্লিজ এমন করো না। আচ্ছা, আমি কি কিছু করেছি যেটা তোমার খারাপ লেগেছে? যদি আমি কিছু করে থাকি, যদি আমি কোনো অপরাধ করে থাকি, আমাকে শাস্তি দাও। তারপরেও প্লিজ আমার সাথে এমন বিহেভ করো না। আমি নিতে পারছি না। প্লিজ আমার ভুলটা আমাকে ধরিয়ে দাও। কথা দিচ্ছি আমি নিজেকে শুধরে নিব। তুই যাবি? একবার বললে কথা কানে যায় না, না? সব সময় বাড়াবাড়ি করিস কেন? এখনই আমার চোখের সামনে থেকে যা, নয়তো আমি কি করবো আমি নিজেও জানি না। আয়েশের ধমকে কেঁপে উঠল ঈশা। আয়েশ যে ওর সাথে এমন বিহেভ কেন করছে সেটাই বুঝতে পারছে না সে। একে তো আয়েশের অবহেলাগুলো সহ্য করতে পারছিল না ঈশা, তার উপর আয়েশের তিনবার অপমান করে কথা বলা, সব মিলিয়ে ঈশার চোখে জলে টইটম্বুর। ঈশা ছলছল চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়েশের দিকে। কি হলো? এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমার রুম থেকে যেতে বলছি না?
ঈশা জলে ভরা চোখ নিয়ে এক দৌড়ে চলে গেল সেখান থেকে। সেদিনের পর থেকে আয়েশ আর ঈশার দূরত্ব আরও বাড়তে থাকে। দিনের পর দিন দুজন দুই মেরুর বাসিন্দা হয়ে ওঠে। যদিও ঈশা এরপরেও আরও কয়েকবার আয়েশের সাথে কথা বলতে চেয়েছিল, এমনকি বলেও ছিল। আয়েশকে অনেকবার এটাও বলেছে যে যদি ওর কোনো ভুল হয়ে থাকে তাহলে ওকে যেন আয়েশ ক্ষমা করে দেয়। তারপরেও আয়েশ যেন ওর সাথে এমন বিহেভ না করে। কিন্তু আয়েশ তো আয়েশই, ঈশার কথাকে প্রতিবারই ইগনোর করেছে। তাই ঈশা আর আয়েশের কাছে যায় না। দিন গড়াতে লাগলো। একদিন, দুদিন, 3 দিন করে মাঝখানে অনেকগুলো দিন চলে গিয়েছে। ইতিমধ্যে ঈশার মডেল টেস্ট এক্সাম শেষ হয়ে ফাইনাল এক্সামও শেষ হয়ে গিয়েছে। যদিও মডেল টেস্ট আর ফাইনাল এক্সামের মাঝখানে 3 মাস সময় থাকে, কিন্তু করোনার কারণে মাঝখানে শিক্ষাবর্ষের কিছু উলট পালট হওয়ায় মডেল টেস্ট শেষ হওয়ার 1 মাস পরেই ফাইনাল এক্সাম শুরু হয়। আবার এমনভাবে রুটিন সেট করলো যে 1 মাসের মধ্যে এক্সাম শেষ হয়ে গিয়েছে। 2টা এক্সাম দিয়েছে ঈশা, তা আবার এত বড় 2টা এক্সাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঈশা আয়েশের কাছ থেকে কোনো রকমের সাহায্য চায়নি। নিজে নিজেই প্রতিটা এক্সামের পড়া কমপ্লিট করেছে। অবশ্য আয়েশ নিজে ইলেকশনে মনোনয়ন পাওয়ার আগে ঈশাকে বলেছিল যেন ঈশা নিজ দায়িত্বে পড়ে, কিন্তু তারপরে ঈশার মনে মনে একটা ভয় কাজ করছিল। তাই প্রথমে ভেবেছিল মডেল টেস্টটা নিজে নিজে পড়ে দিলেও ফাইনালে আয়েশের হেল্প নেবে। কিন্তু যখন দেখলো মডেল টেস্ট রেজাল্ট ভালো এসেছে, A+ এসেছে, তখন ঈশার মনের মধ্যে একটা সাহস আসে। মনে মনে ঠিক করে আয়েশের কাছ থেকে কোনো রকম হেল্প নেবে না, নিজে নিজে পড়ে ভালো রেজাল্ট করবে। আয়েশ এখন যতই ওকে ইগনোর করুক, যখন দেখবে ও নিজে নিজে পড়ে A+ পেয়েছে, তখন আয়েশ ঠিক ওর সাথে কথা বলবে। তাই ঈশা নিজে নিজে পড়ে প্রতিটা এক্সাম খুব ভালো করে দিয়েছে। আল্লাহর রহমতে প্রতিটা এক্সাম ভালোও হয়েছে। এখন শুধু রেজাল্টের অপেক্ষা। এভাবে সেভাবে কোনো দিকে যে 4টা মাস কেটে গিয়েছে, ঈশা বুঝতেই পারেনি। এখন আর আগের মতো আয়েশের সাথে কথা বলার জন্য আয়েশের পেছন পেছন ঘোরাঘুরি করে না। আয়েশের সাথে একটু কথা বলার জন্য হাজারো বায়না করে না। ঈশা যেন এখন নিজেই নিজের একটা জগৎ তৈরি করে নিয়েছে। সেখানে যেন বিন্দাস আছে। পড়াশোনা, কলেজ আর ফেসবুকে ওর সোকল গল্প পড়া, এ নিয়েই পড়ে থাকে সবসময়। আয়েশ ওর ব্যাপারে কোনো কিছু নিয়ে মাথা ঘামায় না। তার উপর আবার নির্বাচনও কাছে চলে এসেছে। আর নাকি মাত্র 10 দিন বাকি আছে নির্বাচনের। 10 দিনের মাথাতেই নির্বাচন। এটা নিয়ে আয়েশ খুবই দৌড়ঝাঁপের মধ্যে আছে। এই আয়েশ মিছিল, সমাবেশ এসব নিয়েই পড়ে থাকে সবসময়। এক কথায় বলতে গেলে ঈশা পড়ে থাকে পড়াশোনা, কলেজ আর ফেসবুকের গল্প নিয়ে। আর আয়েশ পড়ে থাকে ইলেকশন, পার্টি সমাবেশ, মিছিল এসব নিয়ে। দুজন পুরো 2 মেরুর বাসিন্দা এখন। কারোর সাথে যেন কারো কথাই হয় না। দুজন দুজনের সাথে লাস্ট কবে কথা বলেছে তারা নিজেও বলতে পারবে না। রাত 8টার দিকে আয়েশ আর অয়ন বাড়িতে আসে। তবে আশ্চর্যের বিষয় হলো প্রতিদিন ওরা বাড়ি ফিরলে তখন ড্রয়িং রুমে মা ছোট মাকে দেখতে পায়। কিন্তু আজ ড্রয়িং রুমে মানুষ বাদ দিয়ে একটা পোকামাকড়ও মনে হয় নেই। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে আছে। বাড়ির এমন পরিবেশ দেখে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অয়ন বলল, কি ব্যাপার, আজ বাড়িতে কেউ নেই মনে হচ্ছে? সবাই কোথায় গেল? আজ আমরা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছি। নামাজের সময় চলছে এখন, তাই মা আর ছোটো মা হয়তো নামাজ পড়ছে রুমে। আর ড্রামা কুইনটা হয়তো রুমে বসে বসে ফেসবুকে গল্প করছে, হয়তো বা। আয়েশ ফ্রেশ হয়ে ফর্মাল ড্রেস চেঞ্জ করে নর্মাল ড্রেস পরে বিছানায় বসে বসে ল্যাপটপে কিছু একটা করছিল। তখনই হন্তদন্ত পায়ে অয়নের রুমে আসে। চিন্তিত কণ্ঠে বলল, আয়াশ, তুই ল্যাপটপ নিয়ে বসে আছিস? ওইদিকে কি হচ্ছে কিছু জানিস? আয়েশ ভুরু জোড়া কিঞ্চিত কুচকে অবাক স্বরে বলল, কোন দিকের কথা বলছিস? আমি ঈশার কথা বলছি। কি হয়েছে? তুই প্রশ্ন করছিস কি হয়েছে? গাধা, ঈশা জ্বর নিয়ে বিছানায় পড়ে আছে। গিয়ে দেখ মেয়েটা কতটা অসুস্থ। কি, ঈশা অসুস্থ? কই, আমাকে মা, ছোট মা কেউ তো বলেনি। কথাগুলো বলতে বলতে আয়েশ বিছানা থেকে নেমে তৎক্ষণাৎ হন্তদন্ত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আয়েশের পিছন পিছন অয়নও ছুটল। ঈশার রুমে এসে দেখলো মা আর ছোট মা দুজনে ঈশার দুপাশে দুজন বসে আছে। দুজনের মুখটা চিন্তিত। মা, ছোট মা, ঈশার কি হয়েছে? কথাটা বলতে বলতে আয়েশ ঈশার পাশে গিয়ে দাঁড়ালো। আয়েশকে দেখে রুকসানা বেগম চিন্তিত কণ্ঠে বললেন, আর বলিস না, মেয়েটার হঠাৎ দেখি 104 ডিগ্রির উপরে জ্বর উঠে বসে আছে। কখন হয়েছে এসব? আর তোমরা কেউ আমাকে কল দাওনি কেন? দুপুর থেকে শরীর খারাপ লাগছে বলছিল, বিকাল হতে হতে দেখি শরীর কাঁপিয়ে জ্বর উঠে গেছে। তোকে বলিনি, কারণ তোকে বললে তুই কাজ পেলে ছুটে চলে আসতিস, তাই বলিনি। আনিশা বেগমের কথা শুনে আয়েশের রাগ চরমে পৌঁছে গেল। রাগী কণ্ঠে বলল, বিকেল থেকে অসুস্থ আর তোমরা কেউ আমাকে একটাবারের জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করনি? ডক্টর ডেকেছিলে? আয়েশকে আচমকে এতটা রেগে যেতে দেখে আনিশা বেগম শান্ত কণ্ঠে বললেন,
ম্লান কণ্ঠে কথাগুলো বললেন রুকসানা বেগম। আয়াস, রাগ করিস না বাবা, তুই কাজে ছিলি বলেই তোকে আমি জানাইনি। ভাবি জানাতে চেয়েছিল কিন্তু আমি বারণ করেছি। তুই একদম টেনশন করিস না, ডক্টর দেখে মেডিসিন দিয়ে গেছে, অলরেডি একবার খাইয়ে দিয়েছি। রাতে আরেকবার খেলে সকাল হতে হতে নাকি জ্বর কমে যাবে। বাবা আর চাচু জানে? ওরাই তো আসার সময় ডক্টর নিয়ে এসেছে। তোর আব্বু তো শুনে আর 1 মিনিটও মনে হয় অফিসে বসেনি। শোনার সাথে সাথে হাসানকে নিয়ে চলে এসেছে। এতক্ষণ এখানেই বসেছিল, এখন নামাজ পড়তে মসজিদে গিয়েছে। আনিশা এক নজর আয়েশার দিকে তাকিয়ে আবারও রুকসানা বেগমের দিকে তাকালেন। কোমল স্বরে বললেন, ভাবি চলো এবার আমরা রান্নাটা সেরে নিই। এখন তো আয়াস আছে, ঈশার পাশে আয়াস বসবে। আয়াস, তুই ঈশার পাশে বস, আমরা বরং নামাজ পড়ে রান্নাটা করে ফেলি। ঈশার পাশে বসে থাকতে থাকতে রান্নাটাও করা হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি আছি ঈশার পাশে। আয়েশার সম্মতি পেয়ে রুকসানা বেগম মলিন কণ্ঠে বললেন, তুই যখন বসবি বলছিস তাহলে বস, তবে হ্যাঁ, কিছু সময় পর পর কপাল থেকে জ্বরপট্টিটা নিয়ে আবারও ভিজিয়ে ওর কপালে দিস। ওই যে পাশে পানির মগ আছে, ওখান থেকে ভিজালে হবে। এসব নিয়ে তোমরা টেনশন করো না, তোমরা যাও, আমি এদিকটা সামলে নেব। আচ্ছা, ও কি মেডিসিন খাওয়ার পর ঘুমিয়েছে? আরে না, জ্বর বেশি ওঠার পর থেকে এমন চোখ বন্ধ করে রেখেছে। আমরা অনেকবার ডেকেছি কিন্তু ও একটু করেও চোখ মেলে তাকিয়ে আবারও চোখ বন্ধ করে নিচ্ছে। ঔষধগুলো অনেক কষ্টে আমি আর আনিশা দুজনে ধরে খাইয়েছি। তুই একটু চোখ খোলাতে পারিস কিনা দেখিস। চলো ভাবি, আয়াস থাকলে আর টেনশনের কোনো কারণ নেই, আমরা নিশ্চিন্তে রান্না সেরে ফেলতে পারবো। কথাগুলো বলে আনিশা বেগম রুকসানা বেগমকে নিয়ে চলে গেলেন। অয়ন তখনও দাঁড়িয়েছিল ঈশার রুমে। অয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়েশা এক নজর অয়নের দিকে তাকিয়ে আবার ঈশার দিকে তাকিয়ে ম্লান কণ্ঠে বলল, কিরে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে এসে বস। না না না, আমার বসতে হবে না, তুই বরং ওর কাছে থাক, আমি রুমে যাচ্ছি। আয়াস ঈশার দিকে তাকিয়েছিল, ওর দিকে তাকিয়ে থেকেই আনমনে উচ্চারণ করলো, আচ্ছা। অয়ন চলে গেল। আয়াস এতক্ষণ ঈশার পায়ের কাছে বসলো, এবার একদম ঈশার গালার কাছে গিয়ে বসলো। ঈশার তখনও চোখ বন্ধ। আজ বুঝতে পারছে ঈশার জ্বরের তাপে চোখ খুলতে পারছে না, তাই মা আর ছোট মাও এতক্ষণ ঈশাকে ডাকেনি। কিন্তু আয়াসের যে ঈশার এমন নিথর হয়ে শুয়ে থাকাটা ভালো লাগছে না। ঈশাকে এভাবে নীরব নিস্তব্ধ হয়ে শুয়ে থাকতে দেখে আয়েশের ভিতরটা যে দুমড়ে মুচড়ে যাচ্ছে। ঈশার অসুস্থতাটা আয়েশ কিছুতেই যেন মেনে নিতে পারছে না। যেখানে ঈশার সামান্য সর্দি হলে ওর জ্বর উঠে যায়, সেখানে আজ ঈশার 104-এর উপরে জ্বর। কি করে ওর ভালো লাগবে? জ্বরের পরিমাপটা বুঝতে আয়েশ আলতো হাতে ঈশার গলায় আর গালে হাত দিয়ে চেক করলো। তাপমাত্রা এখনো অনেক বেশি, এখনো জ্বরে গা পুড়ে যাচ্ছে। আয়েশ বুঝতে পারছে ঈশার জ্বর এখনো কমেনি। ঈশার এমন জ্বর দেখে আয়েশের চোখে জল চলে এসেছে ইতোমধ্যে। হয়তো ছেলে মানুষ বলে কাঁদছে না। ঈশাকে নিথর হয়ে শুয়ে থাকতে আয়েশ আর বসে থাকতে পারল না। এক হাত ঈশার হাতের উপর রেখে অন্য হাত আলতো করে ঈশার গালে রাখলো। তারপর আদুরে গলায় ডাকলো ঈশাকে, ঈশা, ঈশা, ঈশা দেখ, তোর আয়াস এসেছে, প্লিজ চোখ খোল। এই দেখ, আমি একদম তোর কাছে বসে আছি, প্লিজ চোখ খোল, একবার তাকা আমার দিকে। তুই না আমার সাথে একটু কথা বলার জন্য আমার পেছন পেছন ঘুরঘুর করছিলি এতদিন? তোর না আমার সাথে সময় কাটানোর ইচ্ছা? তাহলে এখন কেন চোখ বন্ধ করে রেখেছিস? এখন তো আমি একদম তোর কাছে বসে আছি, এখন কথা বল আমার সাথে, চোখ খোল না প্লিজ। অনেক ডাকাডাকির পর প্রায় মিনিট 2 পর ঈশা এবার আদো আদো চোখ খুলে তাকালো। তবে এখনো জ্বরের প্রকোপটা থাকায় ভালো করে চোখ মেলতে পারছে না। সামনের সবকিছু ঝাপসা লাগছে। ঈশাকে চোখ খুলতে দেখে আয়াসের এতক্ষণে মুখে একটু হাসি ফুটেছে। ঈশার হাতে আলতো ঠোঁট ছুঁয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, ঈশা, ঈশা চোখ খুলেছিস? থ্যাংক গড, আমার তো জানটাই বেরিয়ে যাচ্ছিল। এভাবে চুপচাপ কেউ শুয়ে থাকে? হাতে ঠোঁটের স্পর্শ পেয়ে ঈশা বুঝতে দেরি হলো না, ওর সামনে যে মানুষটিকে ঝাপসা দেখাচ্ছে ও আর কেউ নয় আয়াস। আয়াসের উপস্থিতি টের পেয়ে ঈশা চোখগুলো বারকে খিচে বন্ধ করে আবারও মেলে তাকালো। এবার পরিষ্কার দেখা যাচ্ছে। আয়াসকে দেখে ঈশা মনে মনে খুশি হলেও মুখে সেটা প্রকাশ করলো না। মুখটা ভার করেই বলল, তোমার কাজ নেই আজ? আমার রুমে কি করছো? তুমি তখন মহা ব্যস্ত, আমার রুমে আসার সময় হয়েছে তোমার? আজ বুঝতে পারছে ঈশা ওর সাথে অভিমান করে কথাগুলো বলছে।
পাগলিটা জ্বরের মধ্যেও গাল ফুলিয়ে বসে আছে। আয়েশ মুচকি হেসে ঈশার কপাল থেকে জ্বরপট্টিটা নিয়ে মগ থেকে ভিজিয়ে আবার ঈশার কপালে সুন্দর করে মেলে দিয়ে ঈশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কোমল কণ্ঠে বলল, আমার উপর অনেক রাগ, তাই না? তোমার উপর রাগ করার আমি কে? আমার কি রাগ করার মতো সেই অধিকার আছে? আয়েশ মুচকি হেসে ঈশার দিকে বেশ খানিকটা ঝুঁকে গিয়ে আস্তে করে বলল, কথাটা কি ঈশা বলছে, যাকে আমার পুরোটাই সঁপে দিয়েছি? পুরোটা দিনে এমন ব্যস্ততা দেখাতে না আমায়, শত ব্যস্ততার ফাঁকেও একটু হলেও সময় দিতে। এই জন্যই তো বলেছিলাম আমি, ইলেকশনে অংশগ্রহণ করলে তোকে সময় দিতে পারবো না। তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবি না। এখন হলো তো আমার কথা, নিজে বলে এখন আমাকে দোষারোপ করছিস। দিস ইজ ভেরি ব্যাড। আমি কি জানতাম নাকি তুমি এতটা ব্যস্ত হয়ে যাবে? আমি ভেবেছিলাম হয়তো আগে থেকে একটু বেশি বিজি থাকবে, তাই বলে এতটা বিজি? এমন জানলে আমি কোনোদিনও ইলেকশন করতে বলতাম না তোমাকে। তাই? তুমি এখন আমাকে একটু সময় দাও না, উল্টো তোমার কাছে গেলে আমার সাথে রাগারাগি করো। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে। নির্বাচন হয়ে গেলে তারপর তোকে অনেক অনেক সময় দিব। সত্যি? এখন বল তো, জ্বরটা বাঁধালি কি করে? নিশ্চয়ই পরশুদিন যে বৃষ্টি হয়েছিল সেটাতে ভিজেছিস, তাই না? তুমি কি করে বুঝলে আমি বৃষ্টিতে ভিজেছি? আচ্ছা, আমি না বলতেই সবকিছু বুঝে যাও কিভাবে তুমি? তোমার কি কোনো জাদু আছে? যেটা প্রশ্ন করেছি সেটা বল। বেশি ভিজিনি তো। আম্মু আর বড় আম্মু যখন রান্না করছিল দুপুরের, তখন ওরা না দেখে মতো একটু ছাদে গিয়ে বৃষ্টির ফোঁটা ধরেছিলাম। এতে তো জ্বর আসার কথা না। তাই না? আপনি জানেন না আপনার গায়ে বৃষ্টির পানি লাগার সাথে সাথে জ্বর চলে আসে? তারপরেও বৃষ্টিতে ভিজার কি দরকার ছিল? আসছে বৃষ্টির ফোঁটা গুনতে। কয়টা গুনেছিস শুনি? রাগ করছো কেন? আর তাছাড়া বৃষ্টির ফোঁটা কি গোনা যায় নাকি? আমি তো জাস্ট শখের বশে। হ্যাঁ, শখের বশে গায়ে জ্বর বাঁধিয়ে নিয়েছেন, এখন ভালো লাগছে। এখন আমি যদি ছোট মাকে বলি যে তুই বৃষ্টিতে ভিজেছিস, তাহলে কি হবে বুঝতে পারছিস? সরি, প্লিজ তুমি আম্মুকে বলো না এটা। আম্মু অনেক বকবে শুনলে। আচ্ছা, আর ভিজবো না কোনো দিন। তারপরেও প্লিজ বলো না আম্মুকে। ঈশার বাচ্চাদের মতো করে কথা বলা দেখে আয়েশার মনে মনে হাসি পেলেও মুখে সেটা প্রকাশ করল না। মুখটা থমথমে রেখে বলল, ফার্দার যদি আর কখনো দেখি বৃষ্টিতে ভিজেছিস, তাহলে দেখবি আমি কি করি। বলছি তো আর করবো না, প্লিজ এবারের মতো মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে। এখন আর রেগে নেই তো? না। আচ্ছা, কিছু খেতে ইচ্ছে করছে? কিছু আনবো দোকান থেকে, কিংবা ঘরে কিছু আলাদা করে তোর জন্য রান্না করতে বলবো? সাথে সাথে ঈশা নাক মুখ কুচকে ফেলল, রি রই করে বলে উঠল, না না না, আমি কিছু খাবো না। আমার মুখে কোনো রুচি লাগছে না। মনে হচ্ছে কিছু না খেতে পারলেই বাঁচি, কিছু খেলেই বমি হবে মনে হচ্ছে। তা বললে হয় নাকি? মেডিসিন নিতে হবে না? খালি পেটে মেডিসিন খেলে তো মেডিসিনের অ্যাকশনের বদলে রিয়াকশন করবে। তারপরেও আমার কিছু খেতে ইচ্ছে করছে না। আয়েশ কিছু বলতে যাবে তখনই রায়হান মাহমুদ আর হাসান মাহমুদ রুমে আসেন। আমার ঈশা মামুনি এখন কেমন আছে? বলতে বলতে রায়হান মাহমুদ ঈশার পাশে গিয়ে দাঁড়ালেন। ঈশা মুচকি হেসে বলল, জি বড়াব্বু, ভালো লাগছে। গুড, তাহলে তো আর কোনো টেনশনই নেই। তুমি একদম টেনশন করো না মামুনি, দেখবে কাল সকাল হলে তুমি পুরোপুরি সুস্থ। আয়াস, তুই কখন আসলি? একটু আগেই। ভাইজান, ঈশা তো এখন কিছুটা ঠিক আছে, আর তাছাড়া আয়াসও আছে। চলো আমরা দুজনে কালকের প্রজেক্টের ব্যাপারে কিছু ডিসকাশন করে নিই। ভাইয়ের কথায় রায়হান মাহমুদ ছেলের দিকে তাকালেন, সরস গলায় বললেন, আয়াস, তুই কি বসবি ঈশার কাছে? হ্যাঁ বাবা, তোমরা যাও, আমি আছি। আচ্ছা, তাহলে ওকে দেখে রাখিস। আমি তোর মাকে বলে দিব রান্না শেষ হলে যেন ঈশার খাবারটা আগে রুমে পাঠিয়ে দেয়। খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে দিলে ডক্টর বলেছে সকাল হতে হতে জ্বর কমে যাবে। কথাগুলো বলে রায়হান মাহমুদ আর হাসান মাহমুদ রুম থেকে চলে গেলেন। ওনাদের চলে যেতে দেখে আয়েশা আবারও ঈশার দিকে ঘুরে বসল। ঈশার কপাল থেকে জ্বরপট্টিটা নিয়ে আবারও মগের পানিতে ভিজিয়ে ঈশার কপালে রাখলো। খানিক চুপ থেকে কোমল কণ্ঠে বলল, ঈশা, হাতে পায়ে একটু কাপড় ভিজিয়ে মুছে দিব? আই থিঙ্ক উষ্ণ শরীরে শীতল কিছু ছোঁয়া পেলে ভালো লাগবে। দিব? ঈশা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। ঈশার সম্মতি পেয়ে আয়েশ উঠে গিয়ে ওয়াশরুম থেকে ছোট একটা বালতিতে করে কিছু পানি নিয়ে আসলো। তারপর স্ট্যান্ডে থাকা ঈশার একটি টাওয়েল দিয়ে সেটা ভিজিয়ে ঈশার হাতে পায়ে গলায় মুছে দিল। তারপর বালতিটা রুমের একপাশে রেখে দিয়ে আবার আগের জায়গায় বসে পড়ল। এখন একটু ভালো লাগছে?
আচ্ছা আমার এত কেয়ারিং কেন করছো বলো তো? অ্যাশ দরজার দিকে এক নজর তাকিয়ে আবার ঈশার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, কারণ বউটা তো আমার, তাই আমি কেয়ার করছি। মাঝে মধ্যে বউয়ের খোঁজ থাকে না, আর এখন আসছে বউয়ের কেয়ার করতে। লাগবে না আমার এমন কেয়ার। আচ্ছা ঠিক আছে, মা আর ছোট মার রান্না শেষ হলে ওদের আসতে বলে আমি চলে যাব। তুমি এমন কেন? আমি তো এমনিই বলছিলাম, তাই বলে চলে যাবে? আমি বসে থাকলে খুশি হবি? অ্যাশ ঈশার পাশে বসতে বসতে অ্যাশের মা আর ঈশার মা রান্নাবান্না সেরে ফেললেন। রান্না শেষ হতে হতে প্রায় 9:30 বেজে যায়। তাই রান্না শেষ হতেই দুই চা হাত মুখ ধুয়ে ডিনার রেডি করে ফেললেন। রুকসানা বেগম ডাইনিংয়ে খাবার সাজাতে সাজাতে বললেন, আনিশা, তুমি ঈশার খাবারগুলো দিয়ে এসো, আমি এদিকটা সামলে নিব। আচ্ছা ঠিক আছে ভাবি, একেবারে আয়েশার খাবার সহ নিয়ে যাই, কি বলো? হ্যাঁ, সেটাই ভালো হবে। এমনিতেও ঈশাকে রুমে রেখে ও নিচে আসবে না খাওয়ার জন্য। এক কাজ করো, 2টা প্লেট না নিয়ে একটাতে করে নিয়ে যাও, আয়াস নিজেও খেয়ে নিবে।